চলুন আজ আর কে নারায়ণের কাল্পনিক শহর মালগুড়ির অলিতে গলিতে একটু ঘুরে আসা যাক। মানে এমন একটা শহর যেখানে প্রতিদিনের সাধারণ জীবনের আড়ালে লুকিয়ে থাকে অনেক গভীর রহস্য। আজ আমরা ঠিক তেমনই একটা গল্পের গভীরে ডুব দেব। মালগুড়িতে থাকতে গেলে একটা জিনিস বেশ বোঝা যায়, মানুষ যে গল্পগুলো আমাদের শোনায় তার চেয়ে অনেক বেশি জরুরি হল সেই গল্পগুলো যা তারা আপ্রাণ লুকানোর চেষ্টা করে। চলুন আজ আমরা তেমনই একটা লুকানো গল্পের পর্দা ফাঁস করে। টাউন হল পার্কের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেখানে এক তেঁতুল গাছের নিচে রোজ দুপুরে এক জ্যোতিষী এসে বসেন। তার চেহারায় এমন একটা অদ্ভুত আকর্ষণ, এমন একটা জৌলুস যা দেখে লোকজন ভরসা পায়, নিজেদের সমস্যার কথা বলতে এগিয়ে আসে। আর তার সরঞ্জাম, সে তো আরও দেখার মতো। 1 ডজন কড়ি, রহস্যময় নকশা আঁকা এক টুকরো কাপড়, কিছু তালপাতার লেখা, পবিত্র ছাই আর সিন্দুর, আর হ্যাঁ, মাথায় একটা গেরুয়া রঙের পাগড়ি। এই সব কিছু মিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি হতো যা মানুষকে যেন চুম্বকের মতো টেনে আনত। কিন্তু আসল সত্যিটা কী ছিল? আর কে নারায়ণ নিজেই আমাদের বলছেন যে এই জ্যোতিষী তার সরল সোজা খদ্দেরদের মতোই আকাশের তারা সম্পর্কে একেবারে অজ্ঞ ছিল। তার মানে তার পুরো পেশাটাই ছিল একটা নিখুঁত অভিনয়। আসলে তার আসল ক্ষমতাটা কোনো দৈবজ্ঞান থেকে আসত না, আসত দীর্ঘদিনের অভ্যাস, মানুষ পর্যবেক্ষণ করার ক্ষমতা আর সাংঘাতিক চতুর অনুমান থেকে। সে শুধু 10 মিনিট মন দিয়ে একজন মানুষের কথা শুনত, আর তাতেই তার ভবিষ্যতের কথা বলার মতো যথেষ্ট তথ্য পেয়ে যেত। আর এমন সব সাধারণ কথা বলতো যা প্রায় সবার জীবনের সঙ্গেই মিলে যায়। এবার একটু সেই পরিবেশটার কথা ভাবা যাক যেখানে এই নাটকটা প্রতিদিন মঞ্চস্থ হয়, মানে ওই বাজারটা। এই পরিবেশটা কিন্তু জ্যোতিষীর সাফল্যের পেছনে একটা বড় কারণ ছিল। যেমনটা লেখক বলছেন, জায়গাটা ছিল আলো ছায়ার এক অদ্ভুত খেলাঘর। এই যে আবছা রহস্যময় পরিবেশ, এটা জ্যোতিষীর জন্য একেবারে আদর্শ ছিল। এই আলো আধারিটা যেন তার নিজের চরিত্রের প্রতিচ্ছবি, একদিকে প্রতারণা আর অন্যদিকে টিকে থাকার এক মরিয়া লড়াই। এখানে তার দ্বৈত সত্তাটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়। বাইরে থেকে দেখলে মনে হবে তার চোখে ভবিষ্যতের আলো জ্বলজ্বল করছে, কিন্তু ভেতরে ভেতরে সে শুধু খদ্দের খুঁজে চলেছে। তার গেরুয়া পাগড়ি আর পবিত্র ছাই একটা মায়ার জাল তৈরি করে, কিন্তু আসলে ওগুলো হলো মানুষকে আকর্ষণ করার একটা ব্যর্থ না হওয়া কৌশল। তার জ্ঞান কোনো জ্যোতিষশাস্ত্র থেকে আসেনি, এসেছে মানুষের মন পড়তে পারার ক্ষমতা থেকে। দিন প্রায় শেষ, বাজারের ভিড়ও হালকা হয়ে গেছে। জ্যোতিষী যখন তার জিনিসপত্র গোছাতে শুরু করেছে, ঠিক সেই সময়ে অন্ধকারের ভেতর থেকে এক অচেনা লোকের আগমন ঘটল। আর ঠিক এখান থেকেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে গেল। লোকটার গলার স্বরেই ছিল একটা ধারালো চ্যালেঞ্জ। এই লোকটা, যার নাম আমরা একটু পরেই জানব, গুরু নায়ক, সে যেন এক মুহূর্তের মধ্যে জ্যোতিষের সাজানো জগৎটাকে প্রশ্নের মুখে ফেলে দিল। গুরু নায়ক যখন ছুরুর ধরাবে বলে দেশলাই জ্বালালো, সেই এক ঝলক আলোয় জ্যোতিষী তার মুখটা দেখতে পেল, আর সঙ্গে সঙ্গে তার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ, কারণ সে চিনে ফেলেছে এই মুখটা। এ তো তার অতীতের এক জীবন্ত বিভীষিকা। এই দুজনের উদ্দেশ্য কিন্তু একেবারে উল্টো। গুরুনায়ক এসেছে প্রতিশোধ নিতে, সে মরিয়া হয়ে তার আততায়ীকে খুঁজছে। আর জ্যোতিষী, সে এখন শুধু নিজের জীবনটা বাঁচাতে চায়, তার অতীত থেকে একবারের জন্য পালাতে চায়। একজনের লক্ষ্য হত্যা আর আরেকজনের লক্ষ্য হল বেঁচে থাকা। ভয়ে দিশেহারা হয়ে জ্যোতিষী বুঝতে পারল তার হাতে এখন একটাই অস্ত্র আছে, তার মিথ্যে বলার ক্ষমতা। এবার সে তার এই প্রতারণার শিল্পকে ব্যবহার করবে নিজের জীবন বাঁচানোর জন্য। আর কি অসাধারণ চালাকির সাথে সে কাজটা করে। প্রথমে সে এমনভাবে কথা শুরু করল যেন দৈবজ্ঞান দিয়ে সব জানতে পারছে। তোমাকে একবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তারপর সে লোকটার নামটাও বলে দিল, গুরুনায়ক। এরপর সে আসল চালটা চালল, একটা চরম মিথ্যে বলল, তোমার শত্রু তো অনেকদিন আগেই একটা লরির নিচে চাপা পড়ে মারা গেছে। আর সবশেষে একটা সতর্ক বার্তা, আর কখনো দক্ষিণ দিকে যেও না। ব্যাস, এই এক ভবিষ্যৎবাণী দিয়ে সে গুরুনায়ককে শান্ত করে দিল আর নিজের ভবিষ্যৎও সুরক্ষিত করে ফেলল। গভীর রাতে জ্যোতিষী বাড়ি ফিরল।
বাজারের সেই চালাক রহস্যময় মানুষটা এখন আর নেই। এবার তার আসল রূপটা প্রকাশ পাবে, তার ভেতরের সত্যিটা বেরিয়ে আসবে। সে তার স্ত্রীর হাতে এক মুঠো কয়েন ছুঁড়ে দিল। সারা দিনের রোজগার মাত্র 12.5 আনা। ভাবুন একবার, নিজের জীবনটাকে বাজি রেখে সে উপার্জন করেছে এই সামান্য কয়েকটা পয়সা। আর এরপরই আসে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা। সে তার স্ত্রীকে বলে, জানো, আজ আমার বুকের উপর থেকে একটা বিরাট পাথর নেমে গেল। আমি এতদিন ভাবতাম যে আমার হাতে একজনের রক্ত লেগে আছে, কিন্তু না, সে বেঁচে আছে। এই একটা স্বীকারোক্তির মধ্যে দিয়েই তার এত বছরের জমানো অপরাধ বোধ থেকে সে মুক্তি পেল। তাহলে এই ছিল তার আসল গল্প। যৌবনে সে ছিল এক সাধারণ ছেলে, যে মদ, জুয়া আর মারামারিতে জড়িয়ে থাকত। একদিন এমনই এক ঝগড়ার সময় সে একজনকে প্রায় মেরেই ফেলে এবং তাকে একটা কুয়োর মধ্যে ফেলে দিয়ে গ্রাম থেকে পালিয়ে যায়। শত শত মাইল দূরে এসে সে এক নতুন জীবন শুরু করে, এক জ্যোতিষীর জীবন, যার পুরোটাই মিথ্যার ওপর তৈরি। আর অবশেষে আজ সেই অতীত থেকে সে যেন মুক্তি পেল। এই গল্পটা কিন্তু শুধু একজন প্রতারকের গল্প নয়। নারায়ণ এখানে ভাগ্য, অতীত আর মিথ্যার সম্পর্কটাকে এক অসাধারণ শ্লেষ বা আয়রনির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। গল্পের পড়তে পড়তে আইরেনি লুকিয়ে আছে। ভাবুন একবার, যে জ্যোতিষী অন্যের ভাগ্য বলে বেড়ায়, সে নিজেই ভাগ্যের এমন এক অদ্ভুত খেলায় ফেসে গেল যেখানে তার শিকারী নিজেই তার সামনে এসে হাজির। গুরুনায়ক তার শত্রুকে খুঁজছে, অথচ সে জানেই না যে সে তার শত্রুর সঙ্গেই কথা বলছে। আর সবচেয়ে বড় আইরেনি হল, জ্যোতিষী তার জীবন বাঁচানোর জন্য যে সবচেয়ে বড় মিথ্যাটা বলল, সেই মিথ্যার মধ্যেই তার জন্য সবচেয়ে বড় সত্যিটা লুকিয়েছিল। তার জন্য তার শত্রু সত্যিই মৃত। তাহলে এই গল্পের মূল শিক্ষাটা কি? খুব সহজ। আমরা হয়তো আমাদের অতীত থেকে পালিয়ে যেতে পারি, একটা নতুন পরিচয়ও তৈরি করতে পারি, কিন্তু তার ফল থেকে পুরোপুরি মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। অতীত ঠিক কোনো না কোনোভাবে আমাদের সামনে এসে দাঁড়াবেই। তাহলে শেষ পর্যন্ত এই চরিত্রটাকে আমরা কিভাবে বিচার করব? তার পুরো জীবনটাই মিথ্যার উপর দাঁড়িয়ে, কিন্তু সেই মিথ্যাই তার জীবন বাঁচিয়েছে এবং তাকে বহু বছরের অপরাধবোধ থেকে মুক্তিও দিয়েছে। তাই প্রশ্নটা থেকেই যায়, যখন একটা মিথ্যা কারো জীবন বাঁচায় আর তার আত্মাকে ভারমুক্ত করে, তখন সেই মানুষটার আসল সত্যিটা ঠিক কী? এই চিন্তাটা না হয় আপনাদের জন্যই তোলা রইল।